সো রিডিং সম্পর্কিত প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম রিডিং এর বেসিক আইডিয়া সম্পর্কে, যেমন হায়ার রিডিং টেস্টের ডিউরেশন, কোয়েশ্চেন, তিনটা প্যাসেজ, তারপরে কোন ধরনের কোয়েশ্চেনগুলো প্যাসেজ অর্ডার বা সিকোয়েন্স মেনটেন করে সেগুলো সম্পর্কে বলেছিলাম। তারপর কোন ধরনের কোয়েশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে না বা প্যাসেজ অর্ডার মেনটেন করে না সেগুলো বলেছিলাম, এবং রিডিং ইমপ্রুভমেন্টের যে টেকনিক্সগুলো আমরা ফলো করতে পারি সেই সম্পর্কে বিশদভাবে আলোচনা করেছিলাম প্রথম ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা একটা প্যাসেজ সলিউশন করার চেষ্টা করব। সো শুরু থেকে দেখি, প্যাসেজটির নাম হচ্ছে নাটমেগ আ ভ্যালুয়েবল স্পাইস। নাটমেগ হচ্ছে এমন একটা প্রোডাক্টস যেটা মশলা জাতীয়, খুব দামি, ঠিক আছে। সো এই প্যাসেজে বলা হয়েছে নাটমেগের উৎপত্তি কোথা থেকে কোথায় গিয়েছে, কারা দখল করেছে, কোথায় রপ্তানি করা হতো, সার্বিক বিষয়। সো ভিডিওটি যেন ছোট হয় সেজন্য আমরা যে এটার সলিউশনটা খুব ইজিলি করেছি। আমরা আগেই বলেছি যে এমসিকিউ কোয়েশ্চন, ট্রু ফলস, নট গিভেন, ইয়েস নট গিভেন, সেন্টেন্স কমপ্লিশন, তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চন আনসার, নোট টেবিল, ফ্লো চার্ট কমপ্লিশন, এই সকল কোয়েশ্চনগুলো হচ্ছে আমাদের প্যাসেজ অর্ডার মেনটেন করবে। মানে হচ্ছে এই 6টা প্যাটার্নের যে কোনো প্যাটার্নের কোয়েশ্চেন আসুক না কেন, সবগুলো কোয়েশ্চেনই একটার পর একটা অ্যান্সার থাকবে, একটার আগে একটার অ্যান্সার থাকবে না, ঠিক আছে। সো আমরা একটু প্যাসেজে যাই, তাহলে বিষয়গুলো আরো একটু ক্লিয়ার হবে। এখানে একটা প্যাসেজ আমরা তুলে ধরলাম, আমরা অ্যান্সারগুলো রেডি করে রাখছি যেন খুব দ্রুত ভিডিওটি শেষ করতে পারি। প্রথমে আপনাকে খেয়াল করতে হবে কোয়েশ্চেন 1 থেকে 4, কমপ্লিট দ্য নোটস বিলো, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে একটা নোটস, এই নোটসটাকে আপনাকে কমপ্লিট করতে বলছে। চুজ ওয়ান ওয়ার্ড অনলি, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে কয়টা ওয়ার্ডে কমপ্লিট করতে হবে। যদি এখানে 2 ওয়ার্ড থাকতো তাহলে 2 ওয়ার্ড দিয়ে কমপ্লিট করতে হতো, 3 ওয়ার্ড থাকলে 3 ওয়ার্ডস দিয়ে কমপ্লিট করতে হতো। যেহেতু একটা ওয়ার্ডে কমপ্লিট করতে বলা হয়েছে সেহেতু এক ওয়ার্ডে কমপ্লিট করবেন, ঠিক আছে। সো আমরা জানি যে নোট কমপ্লিশন হচ্ছে প্যাসেজ অর্ডার মেনটেন করবে। প্যাসেজ অর্ডার মেনটেন বলতে কি বোঝায় এখন একটু ভালো করে বোঝেন। ধরেন এই যে 1 নাম্বার গ্যাপটা আছে, এই 1 নাম্বার গ্যাপটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা আপনি যেখানে পাবেন 2 নাম্বার গ্যাপটা ঠিক ওই অংশের পরে পাবেন, 3 নাম্বার গ্যাপটা 2 নাম্বার সেন্টেন্সটা যেখানে পাবেন তারপরে পাবেন, 4 নাম্বারটা 3-এর পরে পাবেন। কখনো 4 নাম্বারটা 1 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা আমরা যেখানে পাইছি তার আগে পাবেন না। আবার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কখনো 2 নম্বর কোশ্চেনের আগে পাবেন না। সো এটা হচ্ছে একটা কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ নোট কমপ্লিশন ক্রোনোলজি মেনটেন করবে, যেখানে আপনি প্রথমটার অ্যান্সার পাবেন, এরপরে দ্বিতীয়টার অ্যান্সার পাবেন, এরপরে তৃতীয়টার অ্যান্সার পাবেন, এরপরে চতুর্থটার অ্যান্সার পাবেন, একটার আগে আরেকটা পাবেন না। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে 1 নম্বর অ্যান্সারটা যে অংশে পাইছি এই অংশের আগে 2, 3, 4-এর কোনো অ্যান্সার আপনি পাবেন না। সো 1 নম্বরটা পেয়ে গেলেই আপনি সাথে সাথে নিচের দিকে যাবেন যদি দেখেন যে কোয়েশ্চেনটা হচ্ছে সিকোয়েন্স মেনটেন করা কোয়েশ্চেন। তো 1 থেকে 4 হচ্ছে সিকোয়েন্স মেনটেন করবে, যেহেতু এটা নোটস কমপ্লিশন। এটার আমরা একটু সমাধান করি। দ্য লিভস অফ দ্য ট্রি, এই যে নাটমেগ নামে যে মশলার গাছটি আছে সেই গাছটা, দ্য লিভস অফ দ্য ট্রি, লিভস গাছের পাতাগুলো কেমন, আর ইন শেপ, একটা শেপ হবে, ঠিক আছে। এই শেপটা কেমন সেটা আমাকে বের করতে হবে। আমরা ভিডিওটা শর্ট করার জন্য আগে একটু বের করে রাখছি। এখন আপনাকে বুঝতে হবে যে ক্লাস 1 থেকে 9, 10 পর্যন্ত অনেক সময় ফিল ইন দ্য গ্যাপ আমরা সরাসরি কি করেছি, বের করেছি, সরাসরি পাওয়া যায়। তো এখানে সরাসরি পাবেন না, এখানে একটা লাইন দেওয়া থাকবে, ওই লাইনটা থেকে বুঝে শুনে এমন একটা ওয়ার্ডকে আপনার চুজ করতে হবে যে ওয়ার্ডটা দ্বারা সম্পূর্ণ সেন্টেন্সটা, যে ফিল ইন দ্য গ্যাপের যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা মিনিংটা পুরোপুরি হবে। তারপরে দেখি প্রথমটার অ্যান্সারটা কোথায় আছে। দ্য ট্রি ইজ থিকলি branched with dense of foliage of touch of dark green, oval leaves produce small yellow bell-shaped flowers and pale yellow pear-shaped fruits। অর্থাৎ এখানে বলা হয়েছে যে গাছের পাতাগুলো
কি থাকবে? ওভাল, ডিম্বাকৃতির থাকবে। তো প্রথমটার অ্যান্সার কি হবে? ওভাল। এখানে আমরা দেখি অ্যান্সারেও কি আছে? ওভাল। ঠিক আছে, এবার 2 নম্বরটাতে যাই। দ্য সারাউন্ডস দ্য ফ্রুটস অ্যান্ড ব্রেকস ওপেন ওয়েন দ্য ফ্রুটস ইজ রাইপ। অর্থাৎ যে ফলটা থাকে এই ফলটার চতুর্দিকে কি থাকে এবং যখন এটা পেকে যায় তখন কি অবস্থা হয়? আমরা দেখি 2 নম্বরে কি হয়? When the fruit is ripe, যখন ফলটা পেকে যায়, this husk splits into 2 halves along a ridge running the length of the fruit. এখানে আগেও কিন্তু হাস্ক আছে। হাস্ক মানে হচ্ছে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু একটা দিয়ে ফলটা কি ঢাকা থাকে, আর যখন এটা পেকে যায় তখন এইগুলো ঝরে পড়ে যায়। তো এটা কি কি দ্বারা ঢাকা থাকে? দা হাস্ক সারাউন্ডস দ্য ফ্রুটস। ফলটার চতুর্দিকে হাস্ক থাকে। ওপেন হুইন দ্য ফ্রুট ইজ রাইপেন, যখন পেকে যায় সেগুলা পড়ে গিয়ে ফলটা দেখা যায়। এই যে 2 নম্বর হচ্ছে হাস্ক। এবার 3 নম্বর আসি। দা ইজ ইউজ টু প্রডিউস দ্য স্পাইস নাটমেগ। নাটমেগ মশলাটি উৎপাদন করতে কি ইউজ করা হয়? 3 নম্বর আমরা দেখি যে সিড মানে হচ্ছে বীজ বপন করতে হয়। ইনসাইড ইজ পার্পল ব্রাউন শাইনি সিডস কি করতে হয়? বপন করে এটাকে উৎপন্ন করতে হয়। 3 নম্বর হচ্ছে সিড। 4 নম্বর হচ্ছে দা কভারিং নোন অ্যাজ দ্য এরিল ইজ ইউজ টু প্রডিউস। অর্থাৎ এই ফলটাকে যার মাধ্যমে কভার করে রাখা হয় তার নাম হচ্ছে এরিল। ইজ ইউজ টু প্রডিউস, এটা ইউজ করা হয় কি প্রডিউস করার জন্য? 4 নম্বর হচ্ছে 2টা জিনিস প্রডিউস করার জন্য উৎপন্ন করা হয়। এখানে বলা হয়েছে লেসি রেড অর ক্রিমসন কাভারিং কল এন এরিল। অর্থাৎ ফলটাকে যেটা দিয়ে কভার করে রাখা হয় সেটার নাম হচ্ছে এরিল। দিস আর দ্য সোর্সেস অফ দ্য 2 স্পাইসেস। 2টা মশলার ক্ষেত্রে এই এরিলটা দেখা যায়। একটা হচ্ছে নাটমেগ আর একটা হচ্ছে মেস। একটা জিনিস খেয়াল রাখবেন, যেই টাইটেলটার উপর বেস করে প্যাসেজটা সেই টাইটেলের সাথে রিলেটেড ওয়ার্ডগুলো খুব কমই অ্যান্সারে আসবে। যেমন এখানে নাটমেগ, আপনি কোথাও পাবেন না যে নাটমেগ শব্দটা অ্যান্সারে আসছে। তো এই জন্য 2টা জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে নাটমেগ মশলা আর একটা হচ্ছে মেস। এই 2টা জিনিস উৎপন্ন হয়। ঠিক আছে, তো আমরা 4 পর্যন্ত কি করলাম? এখানে নোট কমপ্লিশন করলাম। সো এটা হচ্ছে আপনি দেখছেন এখানে 1 নাম্বারটার অ্যান্সার আমরা যেখানে পাইছি, 2 নাম্বারটা পাইছি, তারপরে 2 নাম্বারটার পরে পাইছি 3 নাম্বারটা, 3 নাম্বারের পরে পাইছি 4 নাম্বারটা। এখানে আপনি দেখবেন না যে 4 নাম্বারটা 1 নাম্বার যেখানে অ্যান্সারটা পেয়েছি এর আগে পাইছি। ঠিক আছে, সো আবার আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন এটাও কি সিকোয়েন্স মেনটেন করবে বা প্যাসেজ অর্ডার, অর্থাৎ একের পর এক আসবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেমন ধরেন এটা হচ্ছে টেবিল নোট কমপ্লিশন। এই নোট কমপ্লিশন সিকোয়েন্স যেখানে শেষ হয়েছে 4 নাম্বারটার উত্তর 5 নম্বরে তারপরে শুরু হবে, ব্যাপারটা এরকম না। এটার জন্য একটা সিকোয়েন্স 4 নাম্বার শেষ, এই সিকোয়েন্স শেষ, এটা নিয়ে আপনার ভাবনা নাই যে সিকোয়েন্স মেনটেন করবে। এরপরের কোয়েশ্চেন গুলো 5, 6, 7 এটার সাথে রিলেটেড করে সিকোয়েন্স মেনটেন করবে কি করবে না এর সাথে আর কোনো সম্পর্ক নাই। এটা শেষ তো শেষ। এবার আপনি দ্বিতীয় যে প্যাটার্নের কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেন, এইটার কি বলা হয়েছে, এটাতে কি বলা হয়েছে সেই বিষয়গুলো খেয়াল করে আপনি কি করবেন? সামনের দিকে আগাবেন। এবার আপনাকে খুঁজতে হবে ট্রু ফলস এর প্রথম কোয়েশ্চেনটা কোথায় পাওয়া যায়। এটার জন্য আলাদা একটা সিকোয়েন্স আবার আপনি পাবেন বা প্যাসেজ অর্ডার পাবেন। তো আমরা দেখি 5 নম্বরে কি, ইন দ্য মিডল এজেস, মধ্যযুগে মোস্ট ইউরোপিয়ানস নিউ ওয়্যার নাটমেগ ওয়াজ গ্রোন। অর্থাৎ মিডল এজে বেশিরভাগ ইউরোপিয়ানসরা জানতো যে নাটমেগটা কোথায় উৎপন্ন হয়। এটা কি প্যাসেজে আছে কি আছে না আছে আমরা একটু দেখি। এই যে 5, নাটমেগ ওয়াজ হাইলি প্রাইসড এন্ড কস্টলি ইনগ্রেডিয়েন্টস ইন ইউরোপিয়ান কুজিন। অর্থাৎ ইউরোপের যে মশলা জাতীয় জিনিসপত্র আছে তার মধ্যে সবচেয়ে বেশি দামি ছিল এই নাটমেগ। ইন দ্য মিডল এজেস, মধ্যযুগে, ওয়াজ ইউজড অ্যাজ এ ফ্লেভারিং, মেডিসিনাল, প্রিজারভেটিভ এজেন্ট। বিভিন্ন কাজে এটা ইউজ করতো। থ্রু আউট দিস পিরিয়ড, অর্থাৎ এই যুগে বা মধ্যযুগে, দ্য আরবস ওয়ার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স অফ দ্য স্পাইস টু ইউরোপ। অর্থাৎ আরব থেকে সবচেয়ে বেশি ইউরোপে কি করতো? এটা পাঠাতো। তো এখানে
বলা হয়েছে যে ইউরোপরা সবচেয়ে বেশি কি করতো, উৎপন্ন করতো না, অ্যাকচুয়ালি ইউরোপরা উৎপন্ন করতো না, ইউরোপরা সবচেয়ে বেশি আমদানি করতো আরব থেকে, এজন্য এটা যেহেতু মিলে না তাই এটা ফলস। ঠিক আছে, তারপরে বলছে দ্য বিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট মেজর ট্রেডিং কোম্পানি। এখানে আমরা একটু ভিডিওটা শর্ট করার জন্য বের করে রাখছি যে ইন 1603 ডাচ মার্চেন্টস ফাউন্ডেড দ্য বিওসি ট্রেডিং কর্পোরেশন, বেটার নোন এজ দ্য ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 সালে বিওসি নামে একটা কোম্পানি প্রতিষ্ঠা করে, কিন্তু এটা কি প্রথম কোম্পানি নাকি প্রধান কোম্পানি এইসব সম্পর্কে প্যাসেজে কোনো সরাসরি ইনফরমেশন দেওয়া হয়নি, শুধু বলছে যে এমন একটা কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এটা কি প্রথম ট্রেডিং কোম্পানি এরকম শিওর করে না, এই জন্য এটাকে প্যাসেজের সাথে রিলেটেড। এটা আমরা ট্রু বলতে পারি না, ফলসও বলতে পারি না। ট্রু মানে প্যাসেজে নাই, ফলস মানে হচ্ছে কাছাকাছিও নাই, আর নট গিভেন মানে হচ্ছে প্যাসেজে কোনো কিছুই নেই এই ব্যাপারে। ঠিক আছে, সো বিওসি দেখলেই অ্যান্সার ট্রু অথবা ফলসে ফেলাই দেবে, ওটা এরকম না, আগে অর্থ বুঝবেন তারপরে অন্যান্য কিছু। 7 নম্বর আমরা দেখি ফলোইং দ্য ট্রিটি অফ ব্রেডা। ব্রেডাতে একটা চুক্তি হয়, দ্য ডাচ হ্যাড কন্ট্রোল অফ অল দ্য আইল্যান্ডস ওয়ার নাটমেগ গ্রিউ। ব্রেডাতে একটা চুক্তি হওয়ার ফলশ্রুতিতে ডাচরা কি করলো, আইল্যান্ডস নাটমেগ গ্রিউ, অর্থাৎ যেই জায়গাতে নাটমেগ উৎপন্ন হতো সেই জায়গাগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। কার মাধ্যমে? একটা চুক্তির মাধ্যমে ডাচরা নাটমেগ উৎপন্ন হয় এমন কয়েকটা দ্বীপ করছে, নিয়ন্ত্রণে নিয়ে নিছে। এটা কি সঠিক? আমরা একটু দেখি, এটা হচ্ছে 6-7 নম্বরে দেখি। In 1621 the Dutch arrived and took over. 1621 সালে ডাচরা এসে কি করে নিয়েছে, দখল করে নিয়েছে। Unsecurely in control of the Bandas, the Dutch went to work protecting their new investment. They concentrated all the nutmeg production into a few easily guarded areas, uprooting and destroying the trees outside the plantation zones. So এটার সারমর্ম দাঁড়ায় যে ডাচরা কি করলো, একটা চুক্তির মাধ্যমে নাটমেগ উৎপন্ন হয় যে জায়গাটা, সেটা নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। সো এটাকে আমরা অর্থ বুঝে ট্রু বলতে পারি। তো আপনারা দেখেছেন খেয়াল করে যে 1 নম্বর যে অ্যান্সারটা পেয়েছি সেটা হচ্ছে একটা অংশে, 5 নম্বরে, 6 নম্বর তার পরের অংশে আসছে, 7 নম্বর তার উপরের অংশে আসছে, একটার আগে আসে নাই, এবং 6, 7, 5 নম্বর অংশের আগে কি আমাদের খুঁজতে হয় নাই, পরে খুঁজতে হয়েছে। তার মানে হচ্ছে এটা পেজ অর্ডার মেনটেন করছে। পেজ অর্ডার মেনটেন করা মানে হচ্ছে 5 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার আমরা যেখানে পাবো, 6 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার তারপরে পাবো, 7 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার তার উপরে পাবো, কখনো 6, 7 অ্যান্সার 5 এর আগে পাবো না। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। আর যদি নন সিকোয়েন্সিয়াল হইতো বা প্যাসেজ অর্ডার মেনটেন করে এমন কোয়েশ্চেন হতো তাহলে যে কোনো জায়গায় পাওয়া যেতে পারতো। ঠিক আছে, তো এখানে আমরা আবার আরেকটা দেখি, টেবিল কমপ্লিশন। এই যে টেবিল কমপ্লিশন, এখানে আরেকটা জিনিস, ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য পেসেজের মধ্যে কি আছে, অ্যান্সার গুলো দেওয়া আছে, একটা ওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, কমপ্লিট করবেন। তো 8 থেকে 13 আপনাকে এখন কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে একটা ওয়ার্ডের মাধ্যমে। তো টেবিলে আমরা দেখি, এই বাম পাশটা আপনার খেয়াল রাখবেন যে মিডল এজ, পরে নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দ্য মিডল এজে ঘটনাটা কোথায় ঘটছে। তো আমরা এখানে দেখি যে 8 নম্বর আমরা দিয়ে রাখছি আগেই, এই যে মিডল এজ, causes in middle age was used of flavors, medicinal preservation throughout this period. The Arabs were exclusive. তো এখানে বলছে যে নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ, ইউরোপে কাদের মাধ্যমে এই নাটমেগটা গিয়েছিল, তো আমরা জানি যে আরবস। তো এখানে আট নম্বরে দেখি আমরা, আরবসদের মাধ্যমে ইউরোপে গিয়েছিল। 16th century European nations look control over the nutmeg trade. নাটমেগ ট্রেডটাকে তারা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। 17th century কি হয়, demands for the nutmeg grew as it was believed to be effective against the disease known as the, অর্থাৎ রোগ প্রতিরোধের করতে গিয়ে এই নাটমেগ মশলাটা ব্যবহৃত হইতো।
অ্যাজ দ্য, এই রোগটার নাম কি, যেটা আমরা 9 নম্বরে দেখি, প্লেগ, অর্থাৎ মহামারী টাইপের যেই রোগগুলো ছিল এগুলা দূরীভূত করতে এই মশলাটা ইউজ করা হতো। তাহলে 9 নম্বর হচ্ছে প্লেগ। দ্য ডাচ টু কন্ট্রোল ওভার দ্য আইল্যান্ডস। 10 নম্বর আমরা দেখি পুট অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ড। আউটসাইড দ্য আইল্যান্ড, এখানে এমন একটা জটিল ঘটনা, পুট অন নাটমেগ টু অ্যাভয়েড ইট বিং কাল্টিভেটেড আউটসাইড দ্য আইল্যান্ডস, অর্থাৎ নাটমেগ যে মশলাটা, সেই মশলাটার উপর এমন কিছু কাজ করা হয়েছে যাতে করে এই মশলাটা অন্য কোনো আইল্যান্ড বা দ্বীপে গিয়ে উৎপন্ন না হইতে পারে। মানে 10 নম্বরটা আমরা একটু দেখি, যেখানে দেখেন the all exported nutmeg was covered with lime, অর্থাৎ যতগুলো এই ডাচরা যখন দখলে নিল নাটমেগ মশলাটা দখলে নেওয়ার পর, বা এই নাটমেগ উৎপন্ন আইল্যান্ডটা দখলে নেওয়ার পর তারা যখন রপ্তানি শুরু করলো, তখন এই বীজগুলোর উপর বা এই মশলাটার উপর, অরিজিনাল যে মশলাটা সেটার উপর লাইম, এক ধরনের চুন অথবা লেবু জাতীয় কিছু একটা দিয়ে মশলাগুলোকে নষ্ট করে ফেলতো, মশলার যেন উৎপাদন না হয়ে মশলাটা শুধুমাত্র বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে, কিন্তু এটা বীজ বপন করে নতুন করে আবার চারা গজাতে পারবে, এটা যেন না করতে পারে, সেজন্য তারা লাইম করতো, অর্থাৎ এটাতে এক ধরনের চুন অথবা লেবু দিয়ে কি করতো, বীজটাকে নষ্ট করে ফেলতো। There was no chance to fertile seed which could be grown elsewhere would leave the islands, অর্থাৎ তারা এমন একটা কাজ করতো লাইম দিয়ে যেন এটার ফার্টিলিটি বা উর্বরতা নষ্ট করে দেওয়া যায়, যাতে এই বীজ থেকে এই দ্বীপের বাহিরে অন্য কোথাও এটা আর উৎপাদন করা সম্ভব না হয়, অর্থাৎ তারা বীজটাকে নষ্ট করে দিত যেন অন্য দ্বীপে আর এটা কি হয় না হয়, উৎপন্ন না হয়। এটা কেন করতো? কারণ এটা খুব দামি একটা মশলা ছিল, তারা এই বুদ্ধিটা অবলম্বন করতো। তো 10 নম্বরে হচ্ছে লাইম, ঠিক আছে। তারপরে 11 নম্বরে আমরা একটু দেখি, ফাইনালি অবটেন দ্য আইল্যান্ড অফ ফ্রম দ্য ব্রিটিশ, আইল্যান্ড ফ্রম দ্য ব্রিটিশ। আমরা 11 দেখতেছি, দেয়ার ওয়াজ অনলি অন অবস্টাকলস টু ডাচ ডমিনেশন, ডাচ ডমিনেশনের জন্য একটা বা ডাচ যে কর্তৃত্ব একটা দ্বীপে, সেটা একটা সমস্যা তৈরি হলো অন অফ দ্য বান্দা আইল্যান্ডস। বান্দা আইল্যান্ডস নামে, তাদের তো অনেকগুলো আইল্যান্ড দখলে ছিল, এর মধ্যে বান্দা আইল্যান্ডস নামে একটা স্থান, আইল্যান্ড সিলভার অফ দ্য ল্যান্ড কল রান, বান্দা আইল্যান্ড নামে, যেটাকে রান নামে সবাই চিনত, সেটা কি করলো, ব্রিটিশরা দখলে নিয়ে গেল, ঠিক আছে। এখানে বলছে ফাইনালি অবটেন দ্য আইল্যান্ড অফ রান ফ্রম দ্য ব্রিটিশ, ব্রিটিশরা কি করছে, রান নামে আইল্যান্ডটা দখলে নিয়ে নিচ্ছিল। তারপর 1770 সালে নাটমেগ প্ল্যান্টস ওয়্যার সিক্রেটলি টেকেন টু, 12 নম্বরটা দেখি, 1770 ফ্রেঞ্চম্যান নেমড, ফ্রান্সের একজন লোক পেয়ারে পোবেরিও সাকসেসফুলি, কিছু সংখ্যক, যেহেতু ডাচরা কি করতো সবসময় বীজগুলোকে নষ্ট করে দিত, ফ্রান্সের একজন লোক 1770 সালে সেখান থেকে কিছু বীজ চুরি করে নিয়ে এসে গোপনে বীজ বপন করে বড় করে ফেলছে। সেটা কোথায়? মাউরিটিয়াস নামক একটা আইল্যান্ডে, যেটা আইল্যান্ড অফ দ্য কোস্ট অফ আফ্রিকা, আফ্রিকার উপকূলে অবস্থিত একটা ছোট্ট আইল্যান্ড, যেখানে গিয়ে সেটাকে বপন করছে, আর সেই বীজগুলো সে চুরি করে নিয়ে আসছিল। মাউরিটাস, এটাই বলছে যে 1770 নাটমেগ প্ল্যান্টস দ্বীপে সিক্রেটলি টেকেন টু মাউরিটাস, ঠিক আছে। 1778 সালে হাফ দ্য বান্দা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশনস ওয়ার ডিস্ট্রয়েড, ওই বান্দা আইল্যান্ডস 1778 সালে বান্দা আইল্যান্ডস নাটমেগ প্ল্যান্টেশন, বান্দা আইল্যান্ডস নামক স্থানে যে নাটমেগ প্ল্যান্টেশন করা হতো, রোপণ করা হতো, সেটাকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়েছে। বাই কিসের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে? 13 নম্বর আমরা দেখি, ইন 1778 ভলকানিক ইরাপশন, অর্থাৎ অগ্নুৎপাতের কারণে ইন দ্য বান্দা রিজিয়ন কস্ট আ সুনামি দ্যাট ওয়াইপড আউট হাফ অফ দ্য নাটমেগ গ্রুপস, অর্থাৎ নাটমেগ যে উৎপন্ন হতো বান্দা নামক আইল্যান্ডে, সেখানে সুনামির কারণে সেগুলো কি হয়েছে, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে।
সো আমরা এখানেও দেখি যে টেবিল কমপ্লিশনটা কি প্যাসেজ অর্ডার মেনটেন করেছি। 8 নম্বর অ্যান্সারটা আমরা যেখানে পেয়েছি, এরপরে পেয়েছি 9, এরপরে পেয়েছি 10, এরপরে পেয়েছি 11, ফের পেয়েছি 12, সর্বশেষ 13। এখানে একটা কোয়েশ্চেনের অ্যান্সারও আমরা একটার আগে আরেকটা পাইনি। আবার 9 থেকে 10, 11, 12, 13 কোনো কোয়েশ্চেন 8 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারের আগে পাইনি। সো এখানে 3টা কোয়েশ্চেন যারা পরীক্ষা দিয়েছে প্যাসেজ 1 তাদের ভাগ্য খুবই ভালো ছিল। 3টা কোয়েশ্চেনই ক্রোনোলজি মেনটেন করছে। ক্রোনোলজি মেনটেন করলে আমরা খুব সহজে কি করতে পারি, ধরে ফেলতে পারি। সো এটা হচ্ছে আমি একটা সলিউশন দেখিয়েছি। অনেকেই অনেক ধরনের কৌশল অবলম্বন করে, যেমন ধরেন যখন সে টেবিল কমপ্লিশনটা দেখবে তখন সে ট্রু ফলসটাও খেয়াল করে ফেলবে। আবার যখন সে এই নোট কমপ্লিশনটা দেখবে, তখন সে ট্রু ফলসটা খেয়াল করে ফেলবে, অথবা টেবিল কমপ্লিশনটা দেখার সময় ট্রু ফলসটা খেয়াল করে ফেলবে, অথবা ট্রু ফলস দেখার সময় টেবিল কমপ্লিশন অথবা নোট কমপ্লিশন এগুলা খেয়াল করে ফেলবে। তো এটা হইলে খুব অল্প সময়ের ভিতরে অ্যান্সারগুলো করা যায়। তবে 3-4টা জিনিস একসাথে মাথা ঘামানো যায় কিনা সেটা হচ্ছে প্রত্যেক ব্যক্তির উপর আলাদাভাবে নির্ভর করবে। সো আমরা 1 থেকে 13 অ্যান্সারগুলো কিভাবে বের করতে হয় সবগুলো দেখিয়েছি। তবে একটা জিনিস মনে রাখবেন, আইএলটিএস এর রিডিং টেস্টে কখনো সরাসরি অ্যান্সার দেওয়া থাকবে না, বরং আপনাকে বুঝে নিতে হবে এটার অ্যান্সারটা কি হইতে পারে। সম্পূর্ণ সেন্টেন্সের মিনিং বুঝতে হবে, আগের একটা সেন্টেন্স পরের একটা সেন্টেন্সের মিনিং বুঝে তারপরে সামগ্রিকভাবে ওই সেন্টেন্সের মেইন ওয়ার্ড কোনটা ওইটা বের করে অ্যান্সারগুলো দিবেন। অর্থাৎ আগে পিছে 2টা সেন্টেন্স, মাঝখানে একটা সেন্টেন্স পড়ে আপনাকে ভাবটা বুঝতে হবে যে আসলে এখানে কি বুঝাইছে, সেই আলোকে আপনি মেইন একটা ওয়ার্ড বের করে সেটা দিবেন, তাহলে অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি প্যাসেজ 1 নিয়ে আর কোনো সমস্যা হবে না, এবং সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, নন সিকুয়েল কোয়েশ্চেন নিয়েও কোনো সমস্যা হবে না। পরবর্তীতে আমরা প্যাসেজ 2 এবং